আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। আচ্ছা, আপনি হঠাৎ বিয়ের প্রস্তাব নিয়ে আসলেন কেন? শারাফ আবেগী গলায় বলল, ভালোবাসি, তাই বিয়ে করে তোমায় আপন করে নিতে চাইছি। লিজা থমকালো। কি বলছে মানুষটা? তাকে ভালোবাসে? কিন্তু কবে, কখন তার প্রেমে পড়ল? শুধু একবার তাদের দেখা হয়েছিল, তাতেই শারাফ তাকে ভালোবেসে ফেলল। ভালোবাসা কি এতই সোজা? লিজাকে নীরব দেখে শারাফ নরম স্বরে বলল, কিছু বলবে না? লিজা ঢোক গিলল, বলল, আমি এই বিয়ে করব না, সে যাই হোক। বলে প্রস্থান করলো। শারাফ লিজার চাওয়ার পানে চেয়ে রইল। ভেবেছিল লিজার মনেও হয়তো তার জন্য একটু হলেও স্থান আছে, কিন্তু তার ভাবনা ভুল। শারাফ দীর্ঘ নিঃশ্বাস ফেলে পুকুরের পানির দিকে চেয়ে রইল। লিজা ঘরের ভেতরে প্রবেশ করতে নিলে মায়ের কথা শুনে থেমে যায়। বলেছিলাম আপা, আপনারা তো জানেন বাপ মরা মেয়ে আমার, অনেক কষ্টে ওকে বড় করেছি আমি। এই নিষ্ঠুর সমাজ জগতে একজন বিধবা মহিলাকে কতটুকু সম্মান দেওয়া হয় তা তো আপনি জানেন। পথে পথে মানুষরূপী জানোয়ারদের হাত থেকে নিজেকে রক্ষা করে যেতে হয়, কিন্তু আমি এই সমাজে বাস করা সকলের অযাচিত কথা অগ্রাহ্য করে আমার মেয়েটাকে বড় করেছি। এবার শুধু মেয়েটাকে একটা ভালো ছেলের হাতে তুলে দিলেই আমার শান্তি। খারাপ বাবার সম্বন্ধে আমি খোঁজ খবর নিয়েছি অয়ন্তীর কাছ থেকে। লিজা যখন অয়ন্তীর বউ বাতে গিয়েছিল তখন নাকি শারাফ লিজাকে দেখে পছন্দ করে, আর আমি এখন মেয়েটাকে শারাফের হাতে তুলে নিশ্চিন্তে এই পৃথিবীর মায়া ত্যাগ করতে চাই। লিজার চোখ ভরে উঠেছে নোনা জলে। ভেসে উঠেছে অতীতের কালো কিছু ঘটনা। বাবা মারা যাবার পর তার মা হাড়ভাঙ্গা পরিশ্রম করে তাকে মানুষের মতো মানুষ করেছে। কত মানুষ কত কথা বলেছে তাদের দুমাঝিকে, কিন্তু তারপরও মা দমে যায়নি। কিন্তু এই জীবনে সবসময় ছায়ার মতো ঢাল হয়ে দাঁড়িয়েছে অয়ন্তীর পরিবার। লিজার গাল বেয়ে গড়িয়ে পড়ল জল। সেই বিয়েটা করবে মায়ের খুশির জন্য, এই বিয়েটা করবে। লিজা পুকুর পাড়ে আসে, ভাঙ্গা গলায় বলল, শুনছেন? শারাফ পেছন থেকে লিজাকে দেখে হকচকিয়ে উঠল। চোখ দুটো লাল হয়ে আছে। মেয়েটি কি কান্না করেছে নাকি? কিন্তু সে তো এমন কিছু বলেনি যার জন্য আড়ালে গিয়ে কান্না করতে হবে। শারাফ উদ্বিগ্ন গলায় বলল, এই মেয়ে, তুমি কি কোনোভাবে কান্না করছো নাকি? আচ্ছা সরি বলছি, আমি যদি কোনোভাবে তোমায় কষ্ট দিয়ে থাকি। লিজা ডুকরে উঠল। শারাফ নির্বাক হয়ে তাকিয়ে রইল। হঠাৎ হলো কি মেয়েটার? লিজা কেঁদে কেঁদে বলল, আমি আপনাকে বিয়ে করতে রাজি আছি শারাফ। শারাফ কি প্রতিক্রিয়া দিবে বুঝতে পারছে না। একটু আগে তো কঠোর কণ্ঠে না বলে গেল, আর এখন কেঁদে কুটে বলছে বিয়েতে রাজি। এই মেয়ের মন বোঝা তো ভারী মুশকিল। লিজার কান্নার গতি বাড়ছে। শারাফ বোঝানোর স্বরে বলল, ঠিক আছে ঠিক আছে, তোমাকে আমায় বিয়ে করতে হবে না, তাও প্লিজ কান্নাটা থামাও। না, আমি আপনাকে বিয়ে করতে রাজি আছি। শারাফ বোকার মতো বলল, ও আচ্ছা, বিয়ে তো রাজি আছো, কিন্তু কান্না করছো কেন তাহলে? লিজা উত্তর দিল না। সে কেঁদে যাচ্ছে। শারাফ নির্বিকার ভঙ্গিতে তাকিয়ে রইল। এখন ছিচকাতুনি মেয়ের পালায় পড়ল রে বাবা। রাত 9টা বাজে। দু বন্ধু ক্লাবে বসে আছে। শারাফের কল্পে নুহাশ যত দ্রুত সম্ভব ক্লাবে এসে পৌঁছে। এসে বন্ধুকে কয়েক ঘাত দিয়েছে, এ দুদিন ফোন বন্ধ থাকার কারণে। শারাফ শরীর মুচড়িয়ে মুচড়িয়ে বলল, শালা এভাবে কেউ মারে? নুহাশ তেতে উঠে বলল, তো তোমায় আদর করবো নাকি? তুই তোর বউকে গিয়ে আদর কর শালা। বউকে আদর করেই এসেছি। শারাফ বিস্ময় হয়ে বলল, মানে? নুহাশ ভাব নিয়ে বলল, বিয়ে করেছি আমি। শারাফ চেঁচিয়ে উঠল, কাকে বিয়ে করছিস তুই? আর এই 2 দিনের মাঝে কোন মায়ের বিয়ে করলি তুই? যারার সাথে এইভাবে বেইমানি করতে পারলি তুই নুহাস বললি? নুহাশ শারাফের চেয়ারে লাথি মেরে বলল, এত চেঁচাস কেন তুই? শুনবি তো কাকে বিয়ে করেছি। নুহাশ শারাফকে আদি অন্ত সবটা বলল। শারাফ হাততালি দিতে দিতে বলল, ব্রাভো ব্রাভো, এই না হলে তুই আমার বন্ধু। কথাটা বলে শারাফ একটু এগিয়ে এসে ধীরে বলল, তা মামা, কিছু মিছু কি হয়েছে তোমাদের মাঝে? কিছু মিছু মানে? শারাফ নুহাশের থুতনিতে হাত রেখে ভেঙিয়ে বলে, ওরে আমার কচি খোকার, কিছু বোঝে না যেন। নুহাশ শারাফের হাত সরিয়ে বলল, হলেও তোকে বলবো কেন? ঠিক আছে,
বলিস না, আমি তোকে কিছু বলবো না। বলছি তো বলবো না। নুহাস ভুরু কুচকে বলল, কিছু বলবি না মানে? কি করেছিস তুই? বলছি তো বলবো না। আরো বার ডাক খেতে চাইলে চুপচাপ বল কি বলতে চাইছিস। সারাপও আজকের ঘটনাটা খুলে বলল। নুহাস হতভম্ব হয়ে বলল, তুই তো শালা অনেক চালাক। সোজা মাইয়ার বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে চলে গেছিস। সারাপ কলার ঠিক করতে করতে বলল, এই জগতে চালাক না হলেও চলে না, কিন্তু লিজা কান্না করলে কেন বুঝতে পারছি না। নুহাস আফসোসের স্বরে বলল, বিয়ে না হওয়ার আগেই মেয়েটাকে কাঁদিয়ে রেখে এসেছিস, না জানি মেয়েটাকে বিয়ের পর কত কাঁদতে হয়। কি বললি? আমাকে বিয়ে করলেও কাঁদবে? এক কলম লিখে দিতে পারি। সারাফ রেগে মেগে নুহাসের ঘাট চেপে ধরল। দু বন্ধু পুনরায় মারামারিতে মেতে উঠল। জাহিন ল্যাপটপে কাজ করছে আর গুনগুন করে গান গাইছে। এতটুকু গান গেয়ে জাহিন থেমে যায় কারো পায়ের শব্দ শুনে। অয়ন্তী রুমে এসে ঢুকে। জাহিন আর চোখে অয়ন্তীকে দেখে, কিন্তু এমন একটা ভাব ধরে যে সে অয়ন্তীকে দেখেনি। জাহিন পুনরায় সুরে সুরে গেয়ে ওঠে। অয়ন্তী এহনের গান শুনে জাহিনের দিকে ফিরে অবাক গলায় বলল, এ আবার কেমন গান? জাহিন শার্টের কলার নাচাতে নাচাতে বলে, এটা শেখ আবরার জাহিনের স্পেশাল গান। গানটা সুন্দর হয়নি? গানটা সুন্দর, কিন্তু আপনার গলাটা জঘন্য। জাহিন স্তম্ভিত গলায় বলল, কি আমার গলা জঘন্য? বিশ্বাস না হলে ফোনে রেকর্ড করে শুনতে পারবেন। জাহিন মনে মনে হাসল। খুব কথা ফুটেছে তার বউয়ের মুখে ইদানিং। আগে তো একেবারে শান্তশিষ্ট হয়ে থাকতো, আর এখন সত্যিই ভালোবাসা মানুষকে বদলে দেয়। জাহিন বেড থেকে নেমে আন্টির দিকে এগিয়ে আসতে আসতে দুষ্টমির স্বরে বলল, এতই যখন জঘন্য তাহলে একটু মধু ঢেলে দাও, তাহলে মধুময় হয়ে যাবে গলা। আমি কি মধু নিয়ে বসে আছি নাকি যে আপনার গলায় মধু ঢেলে দিব? জাহিন বড় বড় কদম ফেলে অয়ন্তীর কাছে এসে তার কোমর জড়িয়ে ধরে বৃদ্ধাঙ্গুল দ্বারা ঠোঁটে স্পর্শ করল। ফিচেল গলায় বলল, এই তো মধু। জাহিন চোখ আবেশে বন্ধ করে অয়ন্তীর ওষ্ঠদ্বয়ের কাছে মুখ এগিয়ে নিতে যাবে, তখনই অয়ন্তী জাহিনকে ধাক্কা মেরে দূরে সরিয়ে নাক মুখ কুচকে বিরক্ত গলায় বলল, দূরে সরুন তো, আপনার গা থেকে কেমন বাজে গন্ধ আসছে। বলেই হনহনিয়ে ওয়াশরুমে চলে যায়। জাহিন বিস্ফোরিত চোখে অয়ন্তীর যাওয়ার পানে চেয়ে রইল। সে নির্বাক, হতাশ। কি বলল তার গা থেকে বাজে গন্ধ আসছে মানে? জাহিন নিজের গায়ের ঘ্রাণ নিল। কই, যথেষ্ট সুন্দর তার গায়ের গন্ধ, তাহলে অয়ন্তী বাজে বলল কেন? জাহিনের মাথায় কিছু ঢুকলো না। এখন তো মনে হচ্ছে এই মেয়ের কাছে পিঠে সে যেতেই পারবে না। দুজন মানব মানবী খোলা ছাদে দাঁড়িয়ে আছে মুখোমুখি। সূর্যের মিষ্টি রোদ চতুর্দিক ছড়িয়ে আছে। ফুরফুরে বাতাস বইছে। গাছের পাতাগুলো ক্রমাগত ফরফর শব্দ করছে। মানবটি অপেক্ষায় আছে মানবীর কথা শোনার জন্য, কিন্তু মানবী যেন কথা বলতে ভারী দ্বিধাবোধ করছে। মানবটি তপ্ত নিঃশ্বাস ছেড়ে বলল, অবন্তী, কি বলবে বলো? কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? আর বলো যা বলার। অবন্তী ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল, বলল, আপনি আমার সম্পর্কে কতটুকু জানেন? রিহান ভুরু কুচকে বলল, হঠাৎ এই প্রশ্ন? আমার প্রশ্নের উত্তর এটা নয়। রিহান ঘাড় ঘুরিয়ে শ্বাস ফেলে অবন্তীর দিকে ফিরে বলল, আমি তোমার সম্পর্কে সত্যি এত কিছু জানি। যদি তোমার সম্পর্কে আমাকে কিছু বলার থাকে তাহলে বলো। আমার অতীত সম্পর্কে জানলে আপনি আপনার হৃদয় থেকে আমার নামটা মুছে দিতে বাধ্য হবেন রিহান। রিহান ধীর গলায় বলল, কি এমন অতীত আছে তোমার জীবনে যে অতীত শুনলে আমার হৃদয় থেকে আমার ভালোবাসার মানুষটিকে মুছে ফেলবো? অবন্তী তাচ্ছিল্যময় হেসে বলল, ভালোবাসা? তুমি আমার ভালোবাসাকে অপমান করছো অবন্তী। একটু পর আমার অতীতের কথা জেনে আপনি নিজের ভালোবাসাকে নিজে অপমান করবেন, এটা বলে যে আমি এমন একটা মেয়েকে ভালোবেসেছিলাম। ছি! রিহানের মেজাজ চওড়া হলো অবন্তীর এসব অবান্তর কথাবার্তা শুনে। রেগে মেগে নিজের হিতাহিত জ্ঞান হারিয়ে অবন্তীর দুবাহু শক্ত করে চেপে ধরে দাঁত কিরমির করে বলল, যা বলতে চাও সবটা খোলাসা করে বলো। এত ভনিতা আমার সহ্য হচ্ছে না অবন্তী। অবন্তীর চোখ ভরে উঠেছে জলে। রিহান এতটা শক্ত করে বাহু ধরেছে যে ব্যথায় কুঁকড়ে ওঠে। রিহান অবন্তীর আর্তনাদ শুনে তৎক্ষণাৎ ছেড়ে দিয়ে আহত কণ্ঠে বলল, সরি সরি, আই এম রিয়েলি সরি অবন্তী। অবন্তী দাঁত কামড়ে ব্যথা সহ্য করে নিল। এ ব্যথা কিছুই না তার জন্য। এ থেকে হাজার গুণ ব্যথা সহ্য করেছে সে 8 বছর আগে। অবন্তী চোখ মুছে শক্ত কণ্ঠে বলল, শুনতে চান তো? তাহলে শুনুন। যখন আমার 10 বছর বয়স তখন আমাকে মলেস্ট করা হয়।
রেহান নিস্তেজ হয়ে যাওয়া কণ্ঠে বলল, কি? এতটা এতটা বাজে আমাকে স্পর্শ করা হয় যে স্পর্শগুলো এখনও আমার গায়ে কাটার মতো বাঁধে। ইচ্ছে করে শরীরের প্রত্যেকটা অঙ্গের চামড়া ছিঁড়ে ফেলতে। জানেন, যখনই আপনি আমার কাছে এসে ভালোবাসার কথা বলেন, তখনই মস্তিষ্কের নিউরনগুলো আমায় স্মরণ করিয়ে দেয় আমার কালো ভয়ঙ্কর অতীতের কথা। রেহান স্থির কণ্ঠে বলল, কে করেছে এই জঘন্য কাজটা? কি করবেন? মারবেন তাকে? কি করব সেটা তোমার না জানলেও চলবে। মরে গেছে সে, তাকে উপরওয়ালা নিয়ে গেছে, তাকে ভয়ঙ্কর মরণ দিয়েছে আল্লাহ। রেহান মৌন থাকলো। অবন্তী জোরে জোরে শ্বাস নিতে নিতে ধরা গলায় বলল, শুনেছেন তো আমার অতীত সম্পর্কের কথা। এবার নিশ্চয় আপনি আর ভালোবাসবেন না, তাই না? জানি আমি একটা মলেস্ট হওয়া মেয়েকে কোনো সুপুরুষ মেনে নি। অবন্তীর কথার মাঝে রিহান থেকে সন্তর্পণে দুহাত দিয়ে আঁকড়ে ধরে বুকের সাথে অবন্তী শক্ত করে নেয় নিজের শরীর। দুজনেই নীরব, শুধু ভেসে আসছে ভারী নিঃশ্বাসের শব্দ। রিহান ঢোক গেলে নিস্পৃহ কণ্ঠে বলল, আমি তোমায় ভালোবাসি অবন্তী। আমার ভালোবাসা এতটাও ভঙ্গুর নয় যে তোমার অতীত শুনে ভেঙে গুড়িয়ে যাবে। রিহান থামে পুনরায় বলল, দেখো, চাঁদের গায়েও তো কলঙ্ক আছে, যেটা পুরো পৃথিবীর মানুষ জানে। কিন্তু দেখো, তা জেনেও তারা চাঁদকে ভালোবাসে। চাঁদকে কেউ এতটুকু ঘৃণাও করে না। আমার ব্যক্তিগত চাঁদের না হয় একটু কলঙ্ক থাকলো, তাতে আমার তো কোনো সমস্যা নেই। অবন্তী ডুকরে উঠল, বলল, আপনি কেন বুঝতে চাইছেন না রিহান? আমি সত্যি কিছু বুঝতে চাই না। আমি শুধু এটা বুঝি, আমি এই চাঁদটাকে ভালোবাসি। অবন্তী রিহানের পিঠে আঘাত করে কান্নারত কণ্ঠে বলল, আপনি যখন আমার কাছে আসবেন, আমায় গভীরভাবে স্পর্শ করবেন, তখনই আমার চোখে ভেসে উঠবে ওই সকল যন্ত্রণাদায়ক স্মৃতি। আমি তোমায় স্পর্শ করব না যতদিন না তুমি চাইবে। যতদিন না আমার ভালোবাসা দিয়ে তোমার এই কলঙ্কগুলো মুছে দিব, ততদিন আমি তোমায় গভীরভাবে কখনো স্পর্শ করব না অবন্তী। শুধু রিহান বুক থেকে অবন্তীকে সরিয়ে অবন্তীর ভেজা দুগাল নিজের বলিষ্ঠ হাতের মুঠোয় নিয়ে মলিন স্বরে বলল, শুধু তোমায় ভালোবাসার অধিকারটুকু কেড়ে নিও না অবন্তী। এই অধিকারটুকু আমৃত্যু পর্যন্ত দিও আমায়। অবন্তী হুহুক করে কেঁদে ওঠে। মানুষটা বেরিয়ে আসে এত বছরে জমে থাকা সকল বিষাদময় যন্ত্রণা। মানুষটা তাকে এত ভালোবাসে, তার অতীত জেনেও রিহানি প্রথম ভাগ্যবান ব্যক্তি যে অবন্তীর কালো অতীত সম্পর্কে জানতে পেরেছে। এই ভাগ্যটা অবন্তীর পরিবারের হয়নি। অবন্তীর সাথে এই ঘটনা ঘটার পর থেকে নিজেকে সম্পূর্ণরূপে গুটিয়ে নিয়েছিল। কারোর সাথে তেমন কথা বলতো না, সবসময় উদাস হয়ে থাকতো। কেউ কিছু জিজ্ঞেস করলে এড়িয়ে চলতো। যত বড় হতে লাগলো, অবন্তী নিজেকে ভেতর থেকে শক্ত করা শুরু করলো। কিন্তু রিহান যখনই তার জীবনে আসলো আর ভালোবাসার কথা বলতো, তখনই অবন্তী ভেতর থেকে ভেঙে পড়তো। রিহান অবন্তীর চোখের জল মুছে বলল, একদম কান্না করবে না। তোমার চোখে আমি পানি দেখতে চাই না অবন্তী। তোমারই সুন্দর চোখে আমার জন্য অবিরাম ভালোবাসা দেখতে চাই। অবন্তী মাথা নাড়ালো। আজ থেকে মন দেহের সাথে লড়াইয়ে সে একা নাই, রিহানও সাথে আছে তার। অবন্তী ভাঙ্গা গলায় বলল, কথা দিন, এই কথাটা আপুকে কিংবা আমার পরিবারের কাউকে বলবেন না। রিহান অবাক হলো, বলল, মানে তারা কেউ জানে না? না, জানে না। রিহান অবন্তীকে জড়িয়ে ধরে আবেগময় কণ্ঠে বলল, একা একা এতগুলো বছর যুদ্ধ করে এসেছো নিজের সাথে। অবন্তী কাঁপা কাঁপা হাতে রিহানকে জড়িয়ে ধরল, বলল, আপনি আছেন তো এখন আমার সাথে, থাকবেন না সারা জীবন? থাকবো। শারাপ তার পুরো পুলিশ টিম নিয়ে তালুকদার ম্যানশনে হাজির হয়েছে। সাবেক মেয়র খলিল তালুকদার কিছুটা অবাক হলেন নিজ বাড়িতে আকস্মিক পুলিশ দেখে। সদর দরজা খুলে দিল কাজের লোক। খলিল তালুকদার শারাফের সামনে এসে দাঁড়াতেই শারাপ বলল, ইউ আর আন্ডার অ্যারেস্ট মিস্টার খলিল তালুকদার। রিপা বেগমের বুকটা কেঁপে ওঠে। আবার কি করলো তার স্বামী? খলিল তালুকদার নাক মুখ কুচকে বলেন, মানে কিসের ভিত্তিতে তুমি আমাকে অ্যারেস্ট করতে এসেছো? শারাপ ঠান্ডা গলায় বলল, 5 বছর আগে আরহান শেখের মার্ডারের কেসের প্রধান আসামি হিসাবে আপনার বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়েছে। খলিল তালুকদার হকচাকালো। কি বলছে এসব? কিন্তু নিজেকে তটস্থ রেখে বলেন, কি আজে বাজে কথা বলছো এসআই? আর কি প্রমাণ আছে যে আমি ওরহান শেখের মার্ডার কেসের সাথে জড়িত? শারাপ নৈশব্দে হেসে বলল, প্রমাণ আছে। এছাড়া আরও অনেক প্রমাণ আছে আপনাকে অ্যারেস্ট করার মতো। আপনি এক্ষুনি সেই প্রমাণগুলো আপনাকে দেখিয়ে দিচ্ছি। ঠান্ডার মাঝে খলিল তালুকদার শরীর গরম হয়ে গেল।
ভয়ে চিন্তায় বিপি হাই হয়ে যাওয়ার উপক্রম। টেনশনে মাথা কাজ করছে না, কি করবেন কিছু বুঝতে পারছে না। শারাফের কথার ধরন দেখে মনে হচ্ছে এবার সত্যি আটসাত বেঁধে নেমেছে, আর তার বিরুদ্ধে জোরালো কোনো প্রমাণ হাতে পেয়েছে। এর মাঝে খবর পেয়ে খলিল তালুকদারের দলবল চলে এসেছে। সাদিক সবটা জেনে শারাফকে নরম গলায় বলল, এসআই, আপনি যা বলছেন ভেবে বলছেন তো? কারণ গতবারও আব্বার বিরুদ্ধে একটা কেস ফাইল হয়েছিল, আর আপনি ছুটে এসেছিলেন আব্বাকে গ্রেফতার করতে, কিন্তু যথাযথ প্রমাণ না পাওয়াতে সেই কেসটা উইথড্র করা হয়। এবারও শারাফ সাদিকের কথার মাঝে বলল, না সাদিক, এবার কেসটা অনেকটা জোরালো আর প্রমাণও। শারাফ একজন পুলিশ সদস্যকে ইশারা করলো। পুলিশ সদস্যটা বাহিরে গেল। কিছুক্ষণ পরেই বড় একটা হ্যামার নিয়ে আসলো। খলিল তালুকদার আটকে উঠল, দিশেহারা কণ্ঠে বললেন, এই হ্যামার দিয়ে কি হবে? শারাফ হ্যামারটা হাতে নিয়ে তা চেক করতে করতে বাঁকা হেসে বলল, ম্যাজিক হবে। বলে স্টাডি রুমের সামনে এসে দাঁড়ালো। খলিল তালুকদার সহ সকলে পেছন পেছন আসলো। রুমটা তালাবদ্ধ থেকে শারাফ বলল, তালাটা খুলে দিন স্যার। খলিল তালুকদারের দলের একজন গর্জে উঠল, এবার আপনি কিন্তু এবার বাড়াবাড়ি করছেন এসআই। শুধু শুধু স্যারকে হেনস্থা করেছেন গতবারের মতো, কাজেই কাজ তো কিছুই করতে পারেন না। শারাফ চেঁচিয়ে উঠল, ওই তোকে এত মাতব্বরি করতে বলেছে কে রে? চুপচাপ দাঁড়িয়ে থাক। অতবার খলিল তালুকদারকে উদ্দেশ্য করে বলল, স্যার, আপনিও যদি আমাদের সরকারি কাজে বাধা দিতে চান তাহলে কিন্তু আমার আইনি পদক্ষেপ নিতে বাধ্য হব, তাই আশা করব আপনি আমাদের কাজে সাহায্য করবেন। খলিল তালুকদার চুপচাপ স্টাডি রুমের দরজাটা খুলে দিল। শারাফ ভেতরে ঢুকলো। চতুর্দিকে বুকসেলফ, তাতে বিভিন্ন ধরনের রাজনৈতিক বই। শারাফ প্রত্যেকটা বুকসেলফের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। খলিল তালুকদারের ভয়ে গলা শুকিয়ে আসছে। হাত দিয়ে কপাল আর গাল স্পর্শ করলো। শারাফ সেই বুকসেলফের সামনে এসে দাঁড়িয়ে পড়ল, যে বুকসেলফের আড়ালে আছে খলিল তালুকদারের দুর্নীতি কারবার। দম বন্ধ হয়ে এলো খলিল তালুকদারের, কিন্তু পরক্ষণে শারাফ সরে যেতেই দম ফিরে আসলো জানদেহে। কিন্তু খলিল তালুকদারের দম পুনরায় বন্ধ করে দেওয়ার জন্য শারাফ বুকসেলফে থাকা বইগুলো ছুঁড়ে ফেলে মুহূর্তের মাঝে হ্যামার দিয়ে সর্বশক্তি দিয়ে আঘাত করে বসে বুকসেলফে। সকলে শারাফের কাজে চমকে ওঠে। খলিল তালুকদার চোখ বড় বড় করে তাকায়। শেষ তার 10 বছরের সকল অবৈধ মালামাল আজ সকলের সামনে উন্মোচন হয়ে পড়ল। কিন্তু এত সতর্কতা থাকার পরেও কি করে পুলিশ জানলো এই গোপন কক্ষের কথা? এই কক্ষের কথা তো সে ছাড়া কেউ জানে না। তাহলে না, ভুল, সে ছাড়া আরও একজন জানে, সে হলো কায়েব। কিন্তু কায়েবে তো কোনো হদিস নেই। তাহলে কোনোভাবে কি কায়েব তার সাথে প্রতারণা করলো? খলিল তালুকদার আর ভাবতে পারছেন না, মাথা চাপ প্রয়োগ হচ্ছে। তার শেষ বয়সটা কি তাহলে জেলে কাটবে? এসব ভেবে হাঁটু ভেঙে চেয়ারে বসে পড়েন। সাদিক দৌড়ে এসে বাবাকে ধরে বলে, আব্বা ঠিক আছেন আপনি? খলিল তালুকদার কিছু বলল না, শুধু জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। সাদিক জানতো তার আব্বার অবৈধ একটা ব্যবসা আছে, কিন্তু সেই অবৈধ ব্যবসার শিকড়টা যে এই বাড়িতে ছিল এটা জানা ছিল না তার। শারাফ কাঠের তৈরি বুকসেলফটা ভেঙে কক্ষে প্রবেশ করলো নিস্টিম নিয়ে। পুরো ঘর জুড়ে বড় বড় কার্টুন বক্স, তার ভেতরে ইয়াবা, বিভিন্ন ধরনের ড্রাগ, আরও আছে অগণিত অবৈধ অস্ত্র, বৈদেশিক ডলার। পুরো পুলিশ ফোর্স তালুকদার ম্যানশনকে ঘেরাও করেছে। একাধিক সাংবাদিকরা এসেছে, তারা তাদের চ্যানেলে নিউজ করা শুরু করে দিয়েছে এই বিষয় নিয়ে। পুরো দেশের মানুষ খলিল তালুকদারের এই জঘন্য রূপটা দেখছে। শেখবার এই টিভির পর্দায় অরহানের মৃত্যুর পেছনে কার হাত রয়েছে তার কথা সংবাদ পাঠিকা অনর্গল বলে যাচ্ছে। রুনা আক্তারের চোখ ভরে উঠেছে নোনা জলে। প্রথম সন্তানের হাস্যোজ্জ্বল চেহারাটা টিভির পর্দায়, কিন্তু পরক্ষণে ভেসে ওঠে 5 বছর আগে সন্তানের নাকের মুখে রক্তে ভরা নির্জীব মুখখানা। রুনা আক্তার হু করে কেঁদে ওঠে। জোহরা বেগম যাকে ধরে ভাঙ্গা গলায় বলেন, শান্ত হও রুনা। ভাবি, আমার ছেলেটাকে তাহলে ওই জানোয়ারটা মেরেছে? ওর কি একবারও বুক কাঁপলো না এই কাজটা করার আগে? ওরও তো সন্তান আছে। শান্ত হও রুনা, শান্ত হও। নোয়া হাঁপাতে হাঁপাতে জাহিনের কেবিনে এসে প্রবেশ করলো। ভাই, খলিল তালুকদার অ্যারেস্ট হয়েছে। জাহিন ফাইল চেক করতে করতে ভাবলেশীন গলায় বলল, জানি। কি কারণে হয়েছে এটা জানো? জানি। ভাই, তুমি সবটা জানো? জাহিন চোখ তুলে নুহাসের দিকে তাকালো। পুরো নেট দুনিয়াতে এখন এই সংবাদ নিয়ে চর্চা হচ্ছে। কিন্তু যেটা 5 বছরও সম্ভব হয়নি সেটা হঠাৎ করে কি করে? তুমি কি কোনোভাবে... তোমার মন কি বলে নুহাস? আমি কথা দিয়েছিলাম চাচ্চুকে ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নেব, আর সেটা নিয়েছে। তবে বুড়ি কুসকালো। নুহাস বলল, তবে এখনো একজন বাকি রয়েছে।
কে সে? সময় হলে দেখতে পাবি। এখন বাড়ি চল, পরিবারের সকলের সাথে থাকা দরকার আমাদের। আবারও বিষাদ নেমে এসেছে শেখ পরিবারে। দুদিন পর অরহানের মৃত্যুবার্ষিকী, তারই আয়োজন চলছিল। এর মাঝে ছেলের খুনি শনাক্ত হতে ছেলের মৃত্যু শোক আবারও জেঁকে বসে অরহানের বাবা মায়ের মনে। শুকনো ঘা আবার তরচাজা হয়ে উঠল। জাহিনকে আসতে দেখে আজাদ শেখ ভাতিজার কাছে এসে ধরা গলায় বলল, এটা কি করে হলো জাহিন? তুমি খুশি হওনি চাচ্ছু ভাইয়ার খুনিকে ধরিয়ে দেয়াতে? আজাদ শেখ ভগ্ন হৃদয় নিয়ে বলল, খুশি? এই খুশির অর্থ কি? যে চলে গেছে সে তো আর আসবে না। জাহিন পরিবারের সকলের মুখের দিকে তাকালো। সবার মুখ কেমন ফ্যাকাশে হয়েছে। বুঝলো সবাই পুনরায় ভেঙে পড়েছে। জাহিন সবাইকে স্বাভাবিক করার জন্য বলল, তোমরা যদি সকলে এভাবে ভেঙে পড়ো তাহলে কিভাবে হবে বলো? ভাইয়া তো চাইতো আমরা যেন সবাই সর্বদা হাসি খুশি থাকি। এখন ভাইয়া যদি আমাদের এভাবে দেখে তাহলে ভাইয়ার কতটা কষ্ট হবে বুঝতে পারছো? শেখ রেজাউল সাহেব নাতির কথা শুনে গা ছাড়া দিয়ে বলেন, না না, আমরা কেউ ভেঙে পড়িনি। আমাদের মন আজ শান্ত হয়েছে। এতদিন যেটা চেয়েছিলাম আজ সেটা হলো। ওর খুনি যেন সর্বোচ্চ শাস্তি হয়। জাহিন গম্ভীর গলায় বলল, হবে দাদা ভাই। যারা যারা আমার আপনজনদের ক্ষতি করতে চেয়েছিল সবার শাস্তি হবে। এমন সময় জাহিনের ফোন বেজে ওঠে। শারাফ কল করেছে। জাহিন কল ধরল। বল শারাফ। ভাই এসে গেছে ও। জাহিন কল কাটতেই কাইফ হন্তদন্ত হয়ে ভিতরে ঢুকে। বাড়ির সকলে হতভম্ব হয়ে কাইফকে দেখছে। গায়ের কাপড় চোপড় নোংরা হয়েছে, চোখ মুখ ডেবে গেছে, চুল উস্কো খুস্কো হয়ে আছে। আগের কাইফ আর এখনের কাইফের মাঝে আকাশ পাতাল তফাৎ। নুহাস বিস্মিত হয়ে বলল, কাইফ এই অবস্থা কেন তোর কাইফ? জোরে জোরে শ্বাস নিতে নিতে বলল, আমাকে কিডন্যাপ হয়েছিল। নুহাস অবাক হয়ে বলল, কি? কিন্তু তুই তো মেসেজ করে বললি তুই ট্যুরে গিয়েছিস। আমি মেসেজ করিনি, ওটা যারা কিডন্যাপ করেছে তারা করেছে। জাহিন স্থির চোখে কাইফকে দেখে যাচ্ছে। নুহাস বলল, তুই এখানটা এসে বস। জাহিন বাধা দিয়ে বলল, দাঁড়া। থেমে যায় কাইফ। জাহিন কাইফের মুখোমুখি দাঁড়ালো। জাহিনের চেহারায় কাঠিন্যতার চাপ দেখে কাইফ থমকালো। জাহিন ঝাঁঝালো গলায় বলল, আজ থেকে এই মুহূর্ত থেকে এই শেখ বাড়ির সাথে তোর কোনো সম্পর্ক রইল না কাইফ। কাইফ অবাক হলো। মানে? তুই কি মনে করেছিস আমি কিচ্ছু জানতে পারবো না? কাইফ নীরব রইল। জাহিন পুনরায় বলল, তোর পার্টনারকে জেলে পাঠিয়েছি, এবার তোকেও পাঠাবো। কাইফ থমকালো। কি বলছে এসব? নুহাস তাড়াহুড়ো কণ্ঠে বলল, কি বলছো তুমি এসব ভাই? কিসের পার্টনার? আর কাইফকে জেলে পাঠাবে মানে কি করেছে ও? জাহিন দাঁতে দাঁত চেপে বলল, ফাউন্ডেশন আগুন লাগা থেকে শুরু করে অয়ন্তীকে অপহরণ করা সব কাইফ করেছে। ও বন্ধু রূপে শত্রু আমাদের। কাইফ চোয়াল শক্ত রেখে নাক ফুলিয়ে বলল, জেনেই গেছো তাহলে আমার বিষয়ে। জাহিন কাইফের কলার চেপে ধরে, আমার কলিজাতে হাত দিয়ে ভুল করেছিস কাইফ। তোকে আমার প্রথম থেকেই সন্দেহ হয়েছিল, আর সেই সন্দেহটা তোর ফোনে খলিল তালুকদারের কল দেখে আরো গাঢ় হলো। তোকে অন্য কেউ নয় বরং আমি কিডন্যাপ করিয়েছি। এতদিন তুই আমার জিম্মায় ছিলি, চাইলে তোকে সারা জীবন ওই অন্ধকার কুঠুরিতে রাখতে পারতাম, কিন্তু আমি চাই পুরো শহর জানুক তোর আসল রূপটা। বলেই ধাক্কা মারে সজোরে। কাইফ নিজের টাল সামলাতে না পেরে নিচে মুখ থুবড়ে পড়ে। পুলিশের টিম এসে কাইফকে অ্যারেস্ট করে তাদের হেফাজতে নেয়। পরিবারের সকলে ভীত হলো। আপনজনের মাঝে যদি শত্রু এভাবে ছদ্মবেশ ধারণ করে থাকে তাহলে বুঝবে কি করে কে আপন আর কেই বা শত্রু? রাত 10:30 অয়ন্তীর রুমে ঢুকে সম্পূর্ণ রুম অন্ধকারে ডুবে আছে। বাড়ির স্ট্রিট লাইটের আলো পড়ে মৃদু আলোকিত হয়ে আছে রুমটা। অয়ন্তীর শরীরে এসে দমকা ঠান্ডা হওয়া ছুঁয়ে গেল। পাশ ফিরে তাকাতেই দেখলো জানালার ধারে জাহিন স্থির হয়ে দাঁড়িয়ে আছে, নজর কুয়াশায় জড়ানো আকাশের চারটার দিকে। অয়ন্তী তপ্ত নিঃশ্বাস ছাড়ল। মানুষটা যতই শক্ত একটা খোলস পরে নিজেকে আবৃত করে রাখুক না কেন, দিন শেষে সেই খোলস থেকে বেরিয়ে আসবেই। অয়ন্তী এগিয়ে যায় জাহিনের পানে। জাহিনের চোখের পাতায় 5 বছর আগের বিষাদময় স্মৃতিটা বাস্তব রূপে ভেসে ওঠে। দ্বিতীয়বারের মতো আচার শেখ খলিল তালুকদারের কাছে হেরে যান, কিন্তু খলিল তালুকদারের জয়টা যে অবৈধ সেটা সকলে মনে মনে জানে, কিন্তু তা প্রকাশ করার সাহস কারোর হয় না। বাবার হয় তখন অরহান মেনে নিতে পারেনি। রেগে হিতাহিত জ্ঞান হারিয়ে এক অকল্পনীয় কাজ করে বসে অরহান জনসম্মুখে। খলিল তালুকদারের কলা চেপে ধরে, আর এটাই যেন কাল হয়ে দাঁড়িয়েছিল অরহানের জীবনের জন্য। এই জের ধরেই অরহান মৃত্যুর কোলে ঢলে পড়ে।
কিন্তু এই মৃত্যুর ঘটনাটা এমন বিশ্রীভাবে সাজানো হয় যেটা তীর গিয়ে পড়ে স্বয়ং অরহানের উপরে। যে ছেলে জীবনে মদ্যপান করেনি সেই ছেলে অতিরিক্ত মদ খেয়ে মাতাল হয়ে গাড়ি ড্রাইভ করেছে, আর যার দরুন নিজের নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি খাদে পড়ে অতঃপর আজীবনের জন্য না ফেরার দেশে পাড়ি জমায় অরহান। জাহিন এসব ভেবে চোখ বন্ধ করে নেয়, গাল বেয়ে গড়িয়ে পড়ে নোনা জল। তৎক্ষণাৎ নিজের কাঁধে কারো ছোঁয়া পেয়ে চোখের জলটা দ্রুত মুছে পেছন ফিরে তাকায়। অয়ন্তী ধীর গলায় বলল, এই ঠান্ডার মাঝে জানালা খুলে দিয়ে আছেন কেন? জাহিন থাই গ্লাস লাগাতে লাগাতে বলল, তোমার অপেক্ষায় ছিলাম। আপনি কান্না করেছেন তাই না? জাহিন কম্পনরত কণ্ঠে বলল, কই না তো, আমি কান্না করতে যাব কেন? শুধু শুধু আপনি আমায় মিথ্যে কথা বলছেন কেন জাহিন? আপনি কান্না করছিলেন সেটা আপনার ভাঙা গলা সাক্ষী দিচ্ছে। জাহিন কথাটা ঘোরানোর জন্য বলল, এই রে আমার বিবি দেখি খুব রেগে আছে আমার উপরে। আজব, আমি রেগে থাকবো কেন আপনার উপরে? কোনটা তোমার রাগ আর কোনটা তোমার অভিমান সেটা আমি ভালো করে জানি। অয়ন্তী বিরস গলায় বলল, ও তাই বুঝি? তাই রেগে আছো বলেই তো আমার নাম ধরে ডাকলে। আপনি? জাহিন অয়ন্তীর ঠোঁটে তর্জনী রেখে আকুল কণ্ঠে বলল, অয়ন্তী আমি একটু ঘুমাতে চাই। তোমার বুকে মাথা রেখে পরম শান্তিতে দিবে আমায় তোমার বুকের মধ্যে এখানে এই আমিটাকে একটু ঠাই। স্বামীর এমন আকুতি ভরা কণ্ঠে আবদার শুনে অয়ন্তীর চোখ ঝাপসা হয়ে এলো। ক্ষীণ কণ্ঠে বলল, জাহিন এক ছটকায় বউকে কোলে তুলে নিয়ে বিছানায় শুয়ে দিয়ে অয়ন্তীর বুকে মাথা রেখে শুয়ে পড়ে, জড়িয়ে ধরল নিবিড়ভাবে। অয়ন্তী দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে স্বামীর চুলের ভাঁজে হাত বুলিয়ে দিতে শুরু করলো। আজ অরহানের পঞ্চম মৃত্যুবার্ষিকীর দিন। শেখবাড়ির সকল পুরুষ সদস্যরা এতিমখানায় গিয়েছে। অরহানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে 600 মানুষের খাওয়ার আয়োজন করা হয়েছে, তারই তদারকি করছে। অয়ন্তীও সকাল থেকে ব্যস্ত সময় পার করছে। সকাল থেকে তার শরীর ক্লান্তিতে ঘিরে রেখেছে, কিন্তু বাড়ির পরে প্রত্যেকটা কাজ দায়িত্ব সহিত পালন করছে। শরীর খারাপের কথাটা বলতেও পারছে না, এমনিতে পরিবারের প্রত্যেকটা মানুষ চাপা এক যন্ত্রণায় আছে। এখন যদি তার শরীর খারাপের কথা জানে তাহলে সকলে আরো অস্থির হয়ে উঠবে। অয়ন্তীর শাশুড়ি মায়ের আদেশ অনুযায়ী চা বানাতে এসেছে কিচেনে। কয়েকজন প্রতিবেশী এসেছেন। অয়ন্তী চা বানিয়ে ট্রে নিয়ে ড্রয়িং রুমে আসতেই পাজোড়ার সাহসে থেমে যায়, কেঁপে ওঠে হাত জোড়া, বুকের ভেতর ঝড় বইতে শুরু করেছে। টিভির পর্দায় জাহিনের রক্তমাখা শরীরটা দেখানো হচ্ছে। নুহাস, রিহান আর সকলে মিলে নিস্তেজ হয়ে থাকা জাহিনের শরীরটা অ্যাম্বুলেন্সে তুলছে। অয়ন্তীর দম বন্ধ হয়ে আসছে, দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ অসাড় হয়ে আসছে। সহ্য করতে পারছে না এই অপ্রত্যাশিত দৃশ্যটা। এটা কি আদৌ সত্যি নাকি মিথ্যা? চোখে নেমে আসে ঘোর আধার। অয়ন্তী জোরে নিঃশ্বাস ছেড়ে ঢলে পড়ে নিচে। হাতে থাকা কাচের কাপগুলো শব্দ করে ভেঙে গুড়িয়ে যায়। চোখ বন্ধ থেকে গড়িয়ে পড়ে এক ফোঁটা নোনা জল। অন্যদিকে জোহরা বেগম ছেলেকে রক্তাক্ত অবস্থায় দেখে চেঁচিয়ে ওঠেন। এদিকে ছেলে, অন্যদিকে ছেলের বউ জোহরা বেগম যেন দিশে হারিয়ে ফেলেন। অবন্তী আর যারা ছুটে যায় অয়ন্তীর কাছে। অবন্তী বোনের মাথাটা কোলে রেখে ব্যতিব্যস্ত হয়ে বলল, অয়ন্তীর হৃদস্পন্দনের গতি ধীরে চলছে, হাত পা বরফের ন্যায় ঠান্ডা। কি আছে অয়ন্তীর নসিবে? মেয়েটা যেন সুখের আলো একটু দেখতে পেলেও সেই সুখের আলো বেশিক্ষণ স্থায়ী থাকে না, মিলিয়ে যায় কেতক্ষণ পরেই সেই সুখের আলো। জাহিন সম্পূর্ণ অচেতন, তাকে হাসপাতালে আনা হয়েছে। গায়ে সাদা পাঞ্জাবি রক্তে লাল হয়ে গেছে। হাসপাতাল ভরে গেছে নেতাকর্মী উৎসুক জনতায়। ডাক্তার নার্সরা ছুটাছুটি করছে। জাহিনকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে। হাসপাতালে হইচই হওয়ার কারণে অন্য রোগীদের অনেক সমস্যা হচ্ছে, যার জন্য নুহাস তাদের হাসপাতাল খালি করতে অনুরোধ করেছে, কিন্তু এক পাও নড়ছে না তারা। তাদের উদ্দেশ্যের জন্য একটাই, তাদের নেতার সুস্থতার খবর না পাওয়া অবধি এক পাও নড়বে না। এক প্রকার বাধ্য হয়ে পুলিশের সহায়তায় হাসপাতাল খালি করানো হয়েছে। এর মাঝে অয়ন্তীকে নিয়ে একই হাসপাতালে এসেছে, তাকে ভর্তি করানো হয়েছে। জাহিন 3rd ফ্লোরে আর অয়ন্তী 2nd ফ্লোরে। এই দুঃসময়ে খুশির এক সংবাদ পেয়েছে শেখ পরিবার, অয়ন্তী অন্তঃসত্ত্বা। এই খুশির সংবাদ যেন শেখ পরিবারকে খুশি করার পরিবর্তে চিন্তায় ফেলে দিয়েছে। জোহরা বেগম এই কথা শুনে যেন আরো ভেঙে পড়েন। ছেলের এই অবস্থার এদিকে অয়ন্তীর দেহে ছেলের একটি অংশ বেড়ে উঠছে। কি অপেক্ষা করছে ভবিষ্যতে তাদের জন্য? এদিনটা অভিশপ্ত, আর অভিশপ্ত রয়ে গেল শেখ বংশের জন্য। অয়ন্তীর জ্ঞান ফিরেছে, কিন্তু জ্ঞান ফেরাটা যেন মুশকিল হয়ে দাঁড়িয়েছে। পাগলের ন্যায় আচরণ শুরু করে দিয়েছে অয়ন্তী। জাহিনের কাছে যাবে বলে চিৎকার চেঁচিমেচি শুরু করে দিয়েছে, কিন্তু বলেই তার যেতে পারবে না তার নেতামশাইয়ের কাছে। অয়ন্তীকে সকলে বুঝিয়েছে, কিন্তু অয়ন্তী যেন আজ বাচ্চাদের মতো আচরণ শুরু করে দিয়েছে। মুখে শুধু এক কথা, নেতামশাইয়ের কাছে যাব, শুধু একবার যাব।
অয়ন্তীর শরীরের অবনতি দেখে এক প্রকার বাধ্য হয়ে ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রেখেছেন ডাক্তার, যারা এক কোণে বসে চোখের জল ফেলছে। একদিনে ভাইয়ের এই করুণ অবস্থা, আর একদিকে ভাবির এই পাগলামি যেন ভেতর ভেতরে গুমড়ে দিয়েছে মেয়েটাকে। আর কয়েক মাস পর বাড়িতে একটা ছোট্ট সদস্য আসবে, এই ছোট্ট সদস্যের আসার আনন্দটা যেন বিষাদের পরিণত হয়েছে। যদি ভাইয়ের কিছু একটা হয়ে যায় তাহলে ভাবিকে কি করে সামাল দিবে ভেবেই যারার বুকটা কেঁপে উঠল। নিজের পাশের কারো অস্তিত্ব টের পেয়ে যারা পাশ ফিরে তাকায়। নুহাস রক্তমাখা শরীর নিয়ে বসে আছে, রক্তে শুকিয়ে কালচে হয়ে গেছে। যারা স্থির চোখে তার দিকে চেয়ে ভাঙ্গা কণ্ঠে বলে, ভাইয়ের রক্ত লেগে আছে তোমার গায়ে। নুহাস রক্তমাখা শার্টের দিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। 5 বছর আগে এই দিনটাতেও এমনভাবে আরেক ভাইকে নিয়ে এসেছিল হাসপাতালে, কিন্তু সুস্থ শরীর নয়, বরং ফিরে নিয়ে যেতে হয়েছিল এক ঠান্ডা প্রাণহীন শরীর। এবারও কি এমন? না না, এবারের পুনরাবৃত্তি যেন না হয়, মনে প্রাণে নুহাস আল্লাহর কাছে প্রার্থনা করে যাচ্ছে। 5 বছর আগের ঘটনা যদি পুনরায় ঘটে তাহলে শেখ পরিবারটা শেষ হয়ে যাবে চোখের পলকে। নুহাস শুকনো ঢোক গিলে বলে, সবকিছু ঠিক হয়ে যাবে, দেখো। ভাইয়াকে ছুরি কে মেরেছে? এখনো জানা যায়নি কার নির্দেশে কাজটা করেছে ছেলেটি, তবে সবাই সন্দেহ করছে খলিল তালুকদারের কোনো পোষা কুকুর এই কাজটা করেছে প্রতিশোধ নিতে। যারা ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে মাথাটা নুহাসের কাঁধে হেলিয়ে দেয়। নুহাসও ধীরে ধীরে যারা ছোট্ট হাতটা নিজের শক্তপোক্ত হাতের আজলাতে নিয়ে ভরসা রাখতে বলে আল্লাহর উপরে। কিন্তু নুহাস যারাকে সান্ত্বনা দিলেও নিজের মনকে সান্ত্বনা দিচ্ছে পারছে না। বারবার ওই অপ্রত্যাশিত দৃশ্যটা ভেসে উঠছে দু চোখে। কয়েক প্রহর আগের ঘটনা। সবকিছু ভালোই নির্বিঘ্নে চলছিল। এতে মশাই সকল মানুষদের খাওয়ানো হচ্ছে। খাওয়ার পর প্রত্যেকে একটা করে চাদর বিতরণ করা হচ্ছিল। এই চাদর বিতরণের কাজটা জাহিন নিজে করছে। জাহিন একে একে সবাইকে চাদর বিলিয়ে দিচ্ছে, ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্কদের। কিন্তু কে জানতো 16 বছর এক নাবালক ছেলের হাতে জাহিন ক্ষতবিক্ষত হবে। ছেলেটি সবার মতোই জাহিনের কাছে এসে দাঁড়িয়ে চাদর নেওয়ার জন্য। ছেলেটি শরীর হাঁটু অব্দি চাদর দিয়ে ঢাকা। জাহিন নতুন চাদরটি নিয়ে ছেলেটির দিকে এগিয়ে দিল, কিন্তু হাত বাড়ালো না। জাহিন বিনাশ স্বরে বলল, কি হলো নাও? ছেলেটি অনুনয় কণ্ঠে বলল, আপনি চাদরটা পরিয়ে দেবেন আমার গায়ে। জাহিন হেসে বলল, আচ্ছা দাঁড়াও। জাহিন চাদরের ভাঁজ খুলে ছেলেটার কাছে এসে পেছন থেকে ছেলেটির দুঘাতে চাদরটা পরাতেই জাহিন চাপা গলায় আর্তনাদ করে ওঠে। চোখে ভর্তি জল নিয়ে ছেলেটির দিকে তাকায়। বোঝার চেষ্টা করছে ছেলেটার মনের ভাব। কি আক্রোশ আছে ছেলেটার মনে তাকে নিয়ে যে এভাবে তাকে ছুরি মারল। আবারও আর্তনাদ করে উঠে জাহিন যেন পুনরায় আঘাত করেছে। জাহিনের আর্তনাদের পাশে থাকা নুহাস রিহানের কানে গেল না চারপাশে এত হই হুল্লোড়ের জন্য। জাহিন কেশে ওঠার সাথে সাথে মুখ ভর্তি রক্তবমি করে বসে। মুহূর্তের মাঝে হাঁটু ভেঙে লুটিয়ে পড়ে মাটিতে। নুহাস রিহান এই দৃশ্য দেখে ভাই বলে চেঁচিয়ে ওঠে। তৎক্ষণাৎ ছেলেটা দৌড় মারে। শান্ত পরিবেশ হয়ে ওঠে অশান্ত। আজমল শেখ খাওয়ার সাইডে ছিলেন। এই ঘটনা শুনে ছুটে আসেন ছেলের কাছে। ছেলেকে দুহাতে আগলে ধরে বুকের সাথে মিশিয়ে চেঁচিয়ে ওঠেন, জাহিন বাপ, আমার কি হয়েছে? কি করে হলো এসব? রিহান বলল, বাবা, ভাইয়াকে হাসপাতালে নিতে হবে। আমি অ্যাম্বুলেন্সে কল দিয়েছি, তারা এখনই এসে পড়বে। এর মাঝে জানা গেছে ছেলেটিকে ধরা হয়েছে আর তাকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। ত্রিনব হাসছে, গগন কাঁপিয়ে সে হাসছে। আজ যেন তার কলেজা ঠান্ডা হয়েছে। বারবার জাহিনকে ছুরিঘাত করার নিউজটা শুনছে সে। যেন যত শুনছে তত তার কলেজাতে একটা প্রশান্তির হাওয়া বয়ে যাচ্ছে। শেখ পরিবারের জন্য এই দিনটাকে আরো বিভীষিকাময় গড়ে তুলতে পেরে নিজেকে নিজে বাহবা দিচ্ছে। জাহিন যদি নাও মারে তাতে ত্রিনবের আফসোস নেই। সে চায় জাহিন বেঁচে থাকুক। জাহিন যদি একবারে মরে যায় তাহলে কার সাথে এই ছোঁয়াছুঁয়ির খেলা খেলবে? জাহিন তাকে নিজ হাতে ছুঁয়ে দিয়েছিল, কিন্তু বিনিময়ে সে নিজ থেকে ছুঁয়ে দেয়নি। অন্য কাউকে দিয়ে সে ছুঁয়ে দিয়েছে। যদি সে ছুঁয়ে দিত জাহিনকে তাহলে আরো গভীরভাবে ছুঁয়ে দিত। কিন্তু ত্রিনব ভালো মানুষ, তাই নিজ থেকে ছুঁয়ে দেয়নি, বরং এক নাবালকের মাধ্যমে ছুঁয়ে দিয়েছে। যে ছেলেটি রাস্তায় ঘুরে বেড়ায় আর রাত নামলেই মেতে ওঠে নেশায়। এই নেশা জোগাড় করার টাকার লোভ দেখিয়ে ছেলেটিকে দিয়ে ত্রিনব নিজের কার্যসিদ্ধ হাসিল করে নেয়। কিন্তু সশরীরে ছেলেটির কাছে যায়নি, তার লোক গিয়েছে ছেলেটির নিকটে। অপারেশন করার 2.5 ঘন্টা পর জাহিনের জ্ঞান ফিরেছে। মোট 5টা সেলাই লেগেছে পেটে। একে একে সকলে দেখা করেছে জাহিনের সাথে, কিন্তু জাহিনের চোখ খুঁজে বেড়াচ্ছে অয়ন্তীকে। মেয়েটা কোথায় আছে? আসছে না কেন তার কাছে? সুস্থ আছে তো, নাকি তার এই অবস্থা দেখে অসুস্থ হয়ে পড়েছে? এত কোমল হৃদয়ের কেন এই মেয়ে? কোথায় তাকে সেবা করবে তা না, নিজে অসুস্থ হয়ে গেছে। নুহাস এসেছে। চেয়ার টেনে জাহিনের বেডের পাশে বসে ধীর কণ্ঠে বলল, ভাই তুমি ঠিক আছো তো? জাহিন তপ্ত নিঃশ্বাস ফেলে বলল, আমি এত দুর্বল নই যে এই সামান্য ছুরিকাঘাত আমাকে ঘায়েল করবে। মোট 5 সেলাই লেগেছে ভাই। জাহিন পেটে ব্যথা অনুভব করলো, কিন্তু তা সম্পূর্ণভাবে অগ্রাহ্য করে ঢোক গিলে বলল,
এই কাজটার পিছনে কার হাত আছে জানা গেছে? না ভাই, জানা যায়নি। যে ছেলেটা তোমাকে চুরি মেরেছে সে একজন নাবালক, আর ছেলেটা ড্রাগ অ্যাডিক্টেড। সারা ফাজারটা প্রশ্ন করেছে কিন্তু টু শব্দও করেনি ছেলেটি। নাবালক হওয়ার দরুন ছেলেটিকে রিমান্ডেও নিতে পারছি না, কিন্তু আমার ধারণা এর পেছনে খলিল তালুকদার অথবা কাইফের হাত আছে। কিন্তু আমার মন বলছে এর পেছনে অন্য কারো হাত আছে। কার হাত? আগে আমি নিশ্চিত হই, তারপর বলবো। জোহরা বেগম এসেছেন। এতক্ষণ নামাজ কক্ষে ছেলের জন্য দুহাত তুলে দোয়া করছিলেন। নুহাশ বড় মাকে আসতে দেখে চলে গেছে। জোহরা বেগম ছেলেকে এভাবে শুয়ে থাকতে দেখে বুকের ভেতরটা হাহাকার করে ওঠে। টুপ করে দুফোঁটা চোখের জল গড়িয়ে পড়ে। জাহিন নিজেকে মায়ের সামনে শক্ত রেখে কপট রাগ দেখিয়ে বলল, মা একদম চোখের জল ফেলবে না বলে দিলাম, আমি একদম ঠিক আছি। জোহরা বেগম জাহিনের শিয়রের পাশে থাকা চেয়ারে বসে ধরা গলায় বলেন, কোথায় ঠিক আছিস? ঠিক থাকলে এভাবে বিছানায় পড়ে থাকতি না। মায়েরা সব বোঝে, তারা এতটা বোকা না। জাহিন মুস্কি হেসে বলল, আমার বুদ্ধিমান মা। একদম হাসবি না। একবার সুস্থ হয়ে বাড়ি ফিরে চল, তারপর পায়ের শিকল বেঁধে রাখবো যাতে বাইরে যেতে না পারিস। জাহিন শান্তদৃষ্ট কণ্ঠে বলল, মা অয়ন্তী কোথায়? ও ঠিক আছে তো? জোহরা বেগম থমকালেন। ছেলে তো জানেই না ছেলে যে বাবা হতে চলেছে। মাকে এভাবে চোপ মেরে যেতে দেখে জাহিন নড়ে চড়ে উঠল। নড়তে যেন পেটের ক্ষত স্থানটায় মনে হলো কেউ আগুন ধরিয়ে দিয়েছে। জাহিন ঠোঁটে ঠোঁট চেপে চিন্তিত গলায় শুধালো, কি হয়েছে মা? অয়ন্তীর কি কিছু হয়েছে? তুই জলদি সুস্থ হয়ে ওঠ জাহিন। তোর কাঁধে এখন বিশাল বড় দায়িত্ব। হেলাফেলা করলে চলবে না। নিজেকে সুস্থ রেখে মেয়েটাকে আগলে রাখতে হবে, না হলে মেয়েটা ভেঙে পড়বে। আর এই অবস্থায় সবসময় হাসি খুশি থাকাটা জরুরি। জাহিন অধৈর্য হলো। মায়ের এমন অপ্রাসঙ্গিক কথা যেন তার মাথার উপর দিয়ে যাচ্ছে। কি হয়েছে মেয়েটার? তা না বলে কি উল্টাপাল্টা কথা বলছে আর তাকে চিন্তায় ফেলছে। জাহিন মৃদু চেঁচিয়ে বলল, ওর হয়েছে কি সেটা বলো। এখন হয়নি, তবে আগামীতে হবে। অয়ন্তী প্রেগনেন্ট। তুই বাবা হতে চলেছিস জাহিন। জাহিন ভরকালো, নিরুত্তর রইল। তার দৃষ্টি শূন্যে, ঠোঁট জোড়া আলগা হয়ে এলো। পরপর চোখের পাতা বার কয়েকবার ফেলে জিহ্বা দ্বারা ঠোঁট ভিজিয়ে বলল, কি মানে তুমি সত্যি বলছো? জোহরা বেগম মলিন হেসে বলেন, জাহিন ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে চোখ বন্ধ করলো। অবশেষে তার মনোবাসনা পূরণ হলো, কিন্তু নিজের উপর বড্ড বিরক্ত হলো। এ সময় তাকে শয্যাশয়ী হতে হলো। এই যে এখন বড্ড ইচ্ছে করছে এই খুশিতে মেয়েটাকে শক্ত করে জড়িয়ে ধরে আদরে আদরে ভরিয়ে তুলতে, কিন্তু বর্তমানে দীর্ঘ নিঃশ্বাস ফেলে ছাড়া কোনো উপায় নেই। বড্ড রাগ উঠছে তার ওই মানুষটার উপরে, যে মানুষটার জন্য আজ তার এই অবস্থা। মায়ের কণ্ঠে ভেসে আসলো, অয়ন্তীকে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। মেয়েটার পাগলামি এতটা বেড়ে গিয়েছিল যে বাধ্য হয়ে এই পদক্ষেপ নিতে হয়েছে, না হলে ওর পাগলামিতে বাচ্চাটার ক্ষতি হতে পারত। অয়ন্তী জানে এই বিষয়টা? না, জানানোর সময় পাইনি। জাহিন ধীরে বলল, মা একটা কথা রাখবে? কি? অয়ন্তীকে আমার কেবিনে নিয়ে আসার ব্যবস্থা করো। মানে? প্লিজ মা, এই কথাটা রাখো আমার। জোহরা বেগম বুঝলো ছেলের উত্তেজনা। ম্লান হেসে বলল, দেখছি আমি। জোহরা বেগম চলে যান। মা চলে যেতেই জাহিন হাত দিয়ে বেডে চাপড় মারে, বা হাত দিয়ে কপাল শক্ত করে চেপে ধরে। অনুভব করার চেষ্টা করছে অয়ন্তীর পরিস্থিতি, কতটা চাপে পড়েছে মেয়েটার উপর, যার জন্য ঘুমের ওষুধের দ্বারা ঘুম পাড়িয়ে রাখতে হলো। অয়ন্তীকে জাহিনের কেবিনে শিফট করা হয়েছে। দুজনের বেড পাশাপাশি লাগোয়া করে রাখা। জাহিন অনেক কষ্টে কাত হয়ে শুয়েছে। অয়ন্তী ঘুমে বিভোর। মেয়েটা দিন দুনিয়া ভুলে গেছে। জাহিন চেয়ে আছে অয়ন্তীর ঘুমন্ত চেহারার দিকে। কত নিষ্পাপ মুখখানা, দু চোখের কোনায় কাজল লেপটে আছে অতিরিক্ত কান্না করার ফলে। জাহিন রাগান্বিত হলো, তার বউয়ের কাজল লেপটে দেওয়ার অধিকার একমাত্র তার আছে। এই চোখের পানির সাহস কি করে হলো তার বউয়ের কাজল লেপটে দেওয়ার? জাহিন অয়ন্তীর শরীর থেকে চাদরটা সরিয়ে শাড়ি ভেদ করে উন্মুক্ত পেটে হাত রাখলো। এই ছোট্ট পেটটাতে একটা প্রাণের সঞ্চার হচ্ছে। অধর কোণে ফুটে উঠল হাসি। খুশিতে উত্তেজনায় বুকের ভেতরে ঝড় বইছে। এই বুঝি নব বাবা হওয়ার আনন্দ। জাহিদের খুব ইচ্ছে করছে অধৈর্যরা ছুঁয়ে দিতে অনবৃত পেটটাতে, কিন্তু জাহিন এসব ভেবে জোরসে শ্বাস নিল। হাত নিয়ে এলো অয়ন্তীর নরম গালে, নিস্তব্ধ ঘেরা কক্ষে ভরাট কণ্ঠে বলল, অয়ন্তী, আমার বাবুর আম্মু, চোখ দুটো খোলো যান। আর কতক্ষণ ঘুমাবে? অপেক্ষায় আছি তো আমি। অয়ন্তীর সাড়া নেই। কখন উঠবে আর কতক্ষণ ঘুমাবে এই মেয়ে? ধৈর্য যে আর সয় না। জাহিনের ক্লান্ত লাগছে। নার্সের মাঝে একবার চেক করে গেছে।
জাহিনের চোখ দুটো কখন যে লেগে গিয়েছে বুঝতে পারেনি। আকস্মিক কারো গোঙানির শব্দ শুনে জাহিন চমকে ওঠে। চেয়ে দেখে অয়ন্তী ঘুমের মাঝে বিড়বিড় করছে। জাহিন হাত বাড়িয়ে অয়ন্তীর গালে রেখে অধৈর্য কণ্ঠে বলল, অয়ন্তী কি হয়েছে? কোথায় কষ্ট হচ্ছে? অয়ন্তী নেতামশাই বলে চেঁচিয়ে উঠে বসলো। লম্বা লম্বা শ্বাস ফেলছে। কোথায় আছে সে? তার নেতামশাই কোথায়? অয়ন্তী বেড থেকে দ্রুত নামতে নিবে, তখনই কিছু একটা ভেবে থেমে গিয়ে পাশ ফিরে তাকাতেই ভড়কে উঠল। অনিমেষ দৃষ্টিতে চেয়ে রইল জাহিনের পানে। বোঝার চেষ্টা করছে এটা সত্যি নাকি ভ্রম। জাহিন নির্বাক রইল। আন্টির ঠোঁট ভেঙে আসছে, এই বুঝি কেঁদে উঠবে। তাই হলো, ঝাঁপিয়ে পড়লো জাহিনের উপর, গলা জড়িয়ে হু হু করে কেঁদে উঠল। জাহিন দাঁতে দাঁত কামড়ে পড়ে রইল। চিনকিনচিন করছে ক্ষতের স্থানটা, কিন্তু ধৈর্য ধরল। মাঝে মাঝে নিজেই অবাক হয় তাই এর এই অতি ধৈর্যশীল হওয়া দেখে। জাহিন অয়ন্তীর পিঠে আলতো করে চাপড় মেরে বলল, হয়েছে হয়েছে, এবার থামো, আমি ব্যথা পাচ্ছি। অয়ন্তী তড়াক করে সরে বসে। ভুলেই গিয়েছিল জাহিনের ক্ষত স্থানের কথা। অয়ন্তী চোখের জল মুছে ভাঙ্গা গলায় বলল, সরি। একটু সাহায্য করো তো, বালিশ দুটো খাড়া করে রাখো। অয়ন্তী তাই করলো। জাহিন ধীরে ধীরে ওঠার চেষ্টা করলো। অয়ন্তী চেঁচিয়ে উঠল, কি করছেন? উঠছেন না কেন? রিল্যাক্স অয়ন্তী, আমি ঠিক আছি। আর এখন আমাকে আরো বেশ ঠিক থাকতে হবে। অয়ন্তী বেকিপের মতো চেয়ে রইল। জাহিন আতশোয়া হয়ে বসলো। অয়ন্তীকে হাত বাড়িয়ে কাছে ডাকলো। অয়ন্তী এগিয়ে আসলো। জাহিন নিরেট কণ্ঠে বলল, আরো। অয়ন্তী কাছে আসলো। জাহিন বুকের সাথে অয়ন্তীকে শক্ত করে গেঁথে ধরলো। এবার বুকে প্রশান্তি ফিরে এলো যেন। পুরো রুম জুড়ে নীরবতা। জাহিন নীরবতা কাটিয়ে নরম গলায় বলল, তুমি জানো অয়ন্তী, আমাদের মাঝে না একজন আসছে। অয়ন্তী ভুরু কুচকে বলল, কে আসছে? একজন স্পেশাল কেউ। অয়ন্তী সরে গেল, সন্দিহান গলায় বলল, স্পেশাল কেউ মানে? জাহিন ভেবে বলল, যাকে আমি আমার নয়নের মনি করে রাখবো। অয়ন্তীর মুখাবয়ব পাল্টে যাচ্ছে। বুকের ভেতরটা দ্রিম দ্রিম করছে। তাদের মাঝে কাকে নিয়ে আসবে জাহিন? জাহিন ঠোঁটের টিপে হেসে বলল, তুমি জানো স্পেশাল মানুষটা আমাদের মাঝেই আছে, কিন্তু তাকে এখন চোখে দেখা যাবে না, তবে কেউ একজন অনুভব করতে পারবে তাকে। অয়ন্তী পুরো রুমটা নজর বুলালো। তারা ছাড়া তো এই রুমে কেউ নেই। আবার কি বলল? চোখে দেখা যাবে না, কিন্তু অনুভব করা যাবে। কিছুই বুঝতে পারছে না অয়ন্তী। জাহিন মুস্কি হেসে অয়ন্তীর পেটে হাত রাখলো। অয়ন্তী অবাক হয়ে তাকালো। জাহিন সুদীর কণ্ঠে বলল, এখানে আছে সে, যাকে তুমি অনুভব করতে পারবে। অয়ন্তী বিস্মিত হয়ে বলল, মানে? তুমি মা হতে চলেছো অয়ন্তী, আর আমি বাবা। আমাদের স্বপ্ন বাস্তব রূপে পরিণত হতে চলেছে অয়ন্তী। অয়ন্তী নিজের পেটে হাত রেখে প্রগাঢ় গলায় আওড়ালো, সত্যি? জাহিন হেসে বলল। অয়ন্তী আবেগে আপ্লুত হয়ে বলল, আপনি খুশি হয়েছেন নেতামশাই? জাহিন অয়ন্তীর কপালে অধর ছুঁয়ে কপালে কপাল ঠেকিয়ে ফিচেল গলায় বলল, আমি খুশি অয়ন্তী, ভীষণ খুশি। আমার 31 বছরের জীবনে সবচেয়ে শ্রেষ্ঠ উপহারটা তুমি দিয়েছো। এভাবেই কেটে যায় কয়েক মুহূর্ত। এর মাঝে দরজায় টোকা পড়ে। দুজনে দূরে সরে যায়। অয়ন্তীর বাবা মামনিরা এসেছেন। মেয়ের জামাইয়ের দুর্ঘটনার খবর শুনে যত দ্রুত সম্ভব রওনা দিয়েছিলেন, কিন্তু রাস্তায় জ্যাম থাকার কারণে আসতে দেরি হয়েছে। ভারাক্রান্ত হৃদয় নিয়ে আসলেও মেয়ের মা হওয়ার খবরটা পেয়ে খানিকটা আনন্দিত হন, কিন্তু মেয়ে আর জামাইকে সুস্থ দেখে অনেকটা স্বস্তি ফিরে পান। এবার আল্লাহ আল্লাহ করে জীবনের আগামী পথগুলো যেন মসৃণভাবে চলতে পারে।